নমস্কার, আমি আশিস কুমার নাগা, একজন ভারতীয় মোটিভেশনাল স্পিকার। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা প্রত্যেকেই জানেন যে কর্মসূত্রে আমি শিক্ষক হিসেবে এখনও আছি। তো অনুপ্রেরণা ও গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের অবগত করার আমি চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে আমি এখান থেকে ড্রপ দিয়ে দিই, তো যাই হোক, যে কোনো কারণেই হয়তো আমার সময় হয়ে ওঠেনি। তো সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল, যেখানে অনুপ্রেরণা দেওয়াই আমার কাজ এবং গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদেরকে উৎসাহিত করা। এবং আগামীতে যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন বিষয়ের উপর আমি আলোকপাত করার চেষ্টা করি। তবে আমার সাবস্ক্রাইবার কম, ভিডিওটা সবার জন্যই অনুপ্রেরণার জন্যই করি, কিন্তু একটা শ্রেণীর মানুষ কিছু দেখে হয়তো। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু আফসোসের সঙ্গেই করছি। আমার শিক্ষকতা জীবনের আফসোস থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাও থেকে বলছি। ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে, তো কেউ যদি একবারে না দেখতে চান, কেটে কেটেই পরেই নেই দেখলেন, এটাই বলবো আমি। তো আজকের এই বিগত 15 দিনের আমাদের ভারতীয় পরিস্থিতির ওপরে বা ভারতবর্ষের পরিস্থিতি যা দেখছি, তা থেকে আমার যেটা আইডিয়া হয়েছে এবং আমার শিক্ষকতায় যেটুকু আমার মনে হয়েছে সেটা আমি বলি। আগে ছোট করে একটা বলি বিষয়টা। এখনকার পরিস্থিতি যেটা জানেন, যে বিগত দিন থেকে, প্রায় 15 দিন থেকে আমাদের যুদ্ধ পরিস্থিতি, যাক সেটা এখন অনেকটাই হয়তো থেমে আছে আপাতত। হয়তো তারপর আগামী দিন ইতিহাস বলবে কি হবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি অনবরতই আমার মোবাইল নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করি, ফেসবুক বা ইউটিউব সব কিছুই দেখি যে ভিডিও পোস্টগুলো হচ্ছে। সেখানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে কিছু কিছু কিন্তু অমূলক আইন বিরুদ্ধ বা দেশদ্রোহিতার ভিডিও পোস্ট হয়ে যাচ্ছে, এবং তার পরিস্থিতির ওপরে আমাদের প্রত্যেকেই লক্ষ্য দিতে হচ্ছে। হয়ে গিয়ে কাউকে আমরা পুলিশকে ধরিয়ে দিচ্ছি, এটা আমাদের কাজ। দেশদ্রোহিতা করলে ঠিকই আছে, আর কোথাও অপরিস্থিতিকর একটু পরিবেশও তৈরি হয়ে যাচ্ছে। তা এই সবগুলো দেখে আমার মনের মধ্যে যে জিনিসটা উদয় হয়েছে একজন টিচার হিসেবে, ভিডিওটা একটু বড় হবে কিন্তু সেটা আমি বলতে চাইছি। তো আমার অভিজ্ঞতা বা যুক্তি সেটা থেকে একজন শিক্ষক হিসেবে এই মুহূর্তে আমি বলছি। আমার এতদিনের শিক্ষকতা বা এতদিনের আমি আপনাদের সবার আশীর্বাদে যতটুকু পড়াশোনা করেছি বা বুঝেছি বা আমার নলেজ হয়েছে সেখান থেকেই বলছি। আর বিষয়টা হচ্ছে, দেখবেন আমরা প্রত্যেকটা বইয়েতে আমরা দেখি আমাদের প্রথমে 3-4টে পাতা, সেখানে দেখবেন আছে প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য। এই 3-4টে পাতা নিয়ে কিন্তু প্রতিটা বইয়েতে আমাদের কিন্তু দেয়া আছে। এটা আমাদের একটা সরকারি রুলে হিসেবে এটা করতে হয়, এটা দেয়া আছে, এটা আমরা জানি। আচ্ছা, এবার যে কোনো জিনিস দেওয়ার পিছনে নিশ্চয়ই একটা সার্থকতা থাকে বা তার বিনিময়ে সমাজ উপকৃত হবে, সেটা থাকে। আমি প্রত্যেক টিচারকে বলবো, বা আমরা যারা শিক্ষকতা করি প্রত্যেক গার্জেনকেও বলতে পারি যে একটি ছেলে 5-6টি করে বই, সেই 1 থেকে পড়ে আসছে, ক্লাস 10 পর্যন্ত হিসেব দিই, তাহলে 5-10-এ 50টি বই, 5-10-এ 50টি বইয়ের প্রতিটা বইয়ে ধরে নিলাম 4টে করে কি 4টে করে পাতা, তাহলে 200খানা পাতা তার জীবনে কিন্তু নিয়ে কিন্তু তার যে পড়াশোনা হয়েছে সেখানে 200খানা পাতা কিন্তু নষ্ট হয়েছে। যদি বলেন কেন, আমরা কেউই কিন্তু এই প্রস্তাবনা, মৌলিক অধিকার, কর্তব্য এইগুলো নিয়ে কিন্তু স্টার্ট করিনি কোনো সাবজেক্টের টিচাররা। দেখুন, আজকের কথাটা বলছি কেন, এই যে আজকের
মানে ধরপাকড় চলছে, বিদ্রোহী। আমাদেরও কিন্তু শিক্ষক হিসেবে এবং আমাদের সিস্টেমের, এডুকেশন সিস্টেমের ত্রুটি আছে, যেটা আমি বলতে চাই। আমার যেটা যা কিছু মনে হয়েছে, এটা আমি বিগত দিনেও অনেক জায়গায় বলেছি, এবং চায়ের আড্ডাখানা, সেলুনে চুল কাটতে গিয়ে বা যেখানে যা পেয়েছি তখন কিন্তু এই আড্ডাখানায় কিন্তু আমি এই কথাটা বলতাম যে এখন বর্তমানের কথাটাকে একটু তুলে ধরি। এখনকার যে আমাদের সিলেবাস, যেটা, আচ্ছা এনইপির ব্যাপারটা পরে আসবো, এই ব্যাপার নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, তাহলে দেখে নেবেন। এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসির ওপরে আমার একটা ভিডিও আছে। এখন যেটা বলছি যে আমি একটু জোর দিচ্ছি হিস্ট্রির ওপরে। আমি ধরে নিচ্ছি ক্লাস 10 পর্যন্তের কোয়ালিফিকেশান যারা করছে বা পড়াশোনা করছে তাদের ওপরে, সেই ছেলেগুলো আজকের যারা জনসাধারণ। তো আমাদের ক্লাস 8-এতে যেটা আছে, যে ইতিহাসটা আছে, ওখানে সামান্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আছে, সামান্য। আর ইউরোপিয়ান হিস্ট্রিটা সম্ভবত আছে ক্লাস 9-এ। আর ক্লাস 10-এ আছে আপনাদের এই শ্রমিক আন্দোলন, বিপ্লবী আন্দোলন ইত্যাদি ইত্যাদি, নমশূদ্র আন্দোলন, ওই মাতোয়া গোষ্ঠীর বিষয়টা, এগুলো ইত্যাদি ইত্যাদি আছে। দেখ, পাল্টেছে, ভাব পাল্টায়, ঠিক আছে, ইতিহাস পাল্টায় না। যা কোর্স এখানে পাল্টাচ্ছে, সিলেবাস পাল্টাচ্ছে। আমার বক্তব্য এই জায়গায়, আগে বলেছি ভিডিওটা বড় হবে, যারা শুনতে চাইবেন তাদের জন্য এই ভিডিও, সবার জন্যে নয়। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায়, ক্লাস 8 মানে একটি ছেলের বয়স হচ্ছে, যদি ধরি 6 বছর আর প্লাস 8 বছর, 14 বছরে যে ইন্ডিয়ান, এই সামান্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বা যেটা আমরা সংবিধান বলছি, ভারতীয় সংবিধানটা আমাদের ক্লাস 10-এ ছিল, তখন আমাদের 16-17 বছর বয়সে পড়েছিলাম। সেটা এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার নাকি একটুখানি অংশ, যদিও আমি এখনও ভালোভাবে বইটা দেখিনি, আমি একটা হিস্ট্রি স্যারের সঙ্গে কথা বলে জেনেছি, খুব সামান্য মাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এখন ঢোকানো আছে, আর ইউরোপিয়ানের হিস্ট্রিটা 9-এ আছে। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে আজকে এই যে আমাদের ইন্টারনালি ভারতীয়দের মধ্যে, নিজেদের মধ্যে ধর্মীয় বা একটা মেরুকরণের একটা যে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, এখানের পিছনে আমাদের এডুকেশনটাকে আমি দায়ী করব, সিস্টেমটাকে, সাথে আমরা শিক্ষকরাও দায়ী, আমি নিজেও দায়ী, স্বীকার করে নিচ্ছি। যে জায়গাটা বলা দরকার আমার, আজকে এনইপির মধ্যে অনেক কিছু ঢোকানো যে ঠিক আছে, কিন্তু যে জায়গাটা একে অরিজিনালি প্রত্যেকটা ইন্ডিয়ান ভারতীয় নাগরিককে তার এই প্রস্তাবনা, এই মৌলিক অধিকার, এই কর্তব্য, এই সম্বন্ধে কিন্তু সে ধরনের ধারণা বা দেশাত্মবোধক সার্বভৌমত্ব মানে বিষয় নিয়ে একটা কিচ্ছু দেওয়া হয়নি। সব থেকে বড় লজ্জার ব্যাপার আপনাকে বলি, মাস্টার ডিগ্রি করা আছে হয়তো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা ইঞ্জিনিয়ারিংয়ের অনেক জায়গায়, বাট সেও একটা প্রশাসনিক হয়তো দপ্তর সামলাচ্ছে। কিন্তু খুব লজ্জার বিষয়, আমি অনেককেই দেখেছি, আমি হয়তো শিক্ষক হয়েই আছি, কিন্তু অন্যান্য ভালো ভালো পোস্টে যারা ভাইটাল পোস্টে আছে, কিন্তু তাদের যদি পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে কোশ্চেন করা হয়, সে ভারতীয় পলিটিক্যাল সায়েন্স হয়, যে কোনো ইন্ডিয়ান, ইউরোপিয়ান বা জার্মানি যাই বলেন না কেন, আমি বলছি তাদের কিন্তু মানে ওই পলিটিক্যাল সায়েন্সের যেটুকু নলেজ বা সংবিধানের যেটুকু নলেজ, সেটুকু না। সে ধরুন কাজ করছে কলকাতায়, সেটা অফিসে চাকরি করছে, করার পর সে কিন্তু অলরেডি স্কলার লোক, এবং একটা ভাইটাল সে দপ্তর সামলাচ্ছে, অনেকটাই সমাজের বিশাল জায়গা হোল্ড করছে। বাট সে যখন তার জমি জায়গা সংক্রান্ত বা কোনো একটা আইনগতভাবে তাকে দেশে ফিরে আসতে হয়, দেশে ফিরে এসে মানে গ্রামে আসতে হয়, আসার পর কিন্তু আমাদের সে মানে সেও কিন্তু তার থেকে বিলো কোয়ালিফিকেশনে হয়তো নলেজেবল বলছি বা ইত্যাদি ইত্যাদি লোকের সঙ্গে সে কথা বলে কিন্তু তার সঙ্গে পরামর্শ করে, কারণ তাকে খুব কুইক কাজটা মিটিয়ে
আবার ফিরে যেতে হবে অফিসের সল্টলেকের সেক্টর 5 ইত্যাদি। কিন্তু সে কিন্তু জানে না যে কোন জায়গাটায় যেতে হবে। ইভেন সে তো পঞ্চায়েতটাই যায় না, আবার অনেক সময় এমন এমন দেখছি আমাদের তার গ্রাম পঞ্চায়েতের নাম কী রে, এরকম শুনতে বা বলতে বা শুনতে দেখেছি। এসে দেখা যাচ্ছে অমুক মুখের সঙ্গে যে গ্রামের মেম্বার তার বাড়িতে চলে গেছে, যে তাকে বলছে তাকে কী করতে হবে কী হবে। একটা আইটি সেক্টর প্রায় নিয়ার অ্যাবাউট 48 লাখ টাকার প্যাকেজের চাকরি করে, মানে 4 লাখ টাকা করে মাসে। তো বিষয়টা খুব লজ্জা লাগে যে অমুক মাঝি মেম্বার তার কাছে যে করতে হচ্ছে। আমি ছোট করছি না টাইটেল বলেও, কিন্তু বলছি আর কি, দোষ তাদের নেই, আমরা এগিয়ে আসিনি, আমরা রাজনীতিতেও এগিয়ে আসিনি, আমরা সমাজ সচেতনতার ক্ষেত্রেও আমরা এগিয়ে আসিনি। তো যে জায়গাটা বলার, আজকের এই যে মেরুকরণের পরিস্থিতির জায়গায় চলে গেছে আমাদের ভারতবাসী, আমি একজন ভারতীয়, এই কনসাসনেসটা আনার জন্য সেভাবে কোনো রাজ্যের ক্ষেত্রেই সিলেবাসে আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসির ভেতর কতটা আছে সেটা দেখতে হবে ভেতরে, আমি জানি না। কিন্তু এই জায়গাটাকে কিন্তু যতক্ষণ না কিওর করা যাচ্ছে, দেশাত্মবোধক একটা দৃষ্টিভঙ্গি যদি না যাচ্ছে, মৌলিক কর্তব্যের জায়গাটাকে না বোঝানো যাচ্ছে। আপনি হয়তো বলবেন, আমি এবার বলি, বোঝাটা চলে গেছে ক্লাস 8-এর ঘাড়েতে। এটা তো মাধ্যমিক লেভেলে যেটা ক্লাস 10-এ ছিল, সেখানে তো বোধগম্য জায়গাটা তো ভালো ছিল, আর একটু তো 2 বছরের এজের বেশি ছেলেরা ওটা দেখতো। সেটা কেন করা হয়েছে, যারা সিলেবাস যারা বিল্ডার তারা বলবে, যারা সিলেবাস বিল্ডার তারা বলবে, আমি তো জাস্ট সামান্য একজন শিক্ষক, তো তারা বলুক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যত এজেডে কোনো সাবজেক্ট পড়া যায় তত তো বুঝতে তাড়াতাড়ি টাইম লাগবে, মানে বোঝাও যা ক্লিয়ার। এই আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি এই মানে ইংরাজিকে আবার নতুন করে শিখছি বা বুঝছি আমার একটা নিজের বিশেষ প্রয়োজনে, দেখছি খুব কুইক তাড়াতাড়ি করে ফেলছি, মানে এজটা বেশি হয়ে গেছে, অভিজ্ঞতাটা বেশি। যাই হোক, আমি আর অত ভাট বকতে চাইছি না। তো ব্যাপারটা হচ্ছে যে আমার প্রস্তাব যে জায়গায় সরকারকে এবং আমরা যারা শিক্ষক তাদেরকে কিন্তু এই কর্তব্যের জায়গাগুলো, অধিকারের জায়গাগুলো, প্রস্তাবনার জায়গাটা, বিষয়টা ভালো করে বোঝা দরকার। আর মাধ্যমিক সিলেবাস ওটা ছিল, সেটাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো 8-এ, তা আবার ছোট করে। আমার প্রস্তাব প্রত্যেকের কাছে যে যারা আগামী দিনের প্রজন্ম হচ্ছে, সেই প্রজন্মের জন্য কিন্তু আগামী দিনের জন্য আমার প্রস্তাব হচ্ছে যে যারা মাধ্যমিক পাশ করবে তাদের মধ্যে ওই যদি পলিটিক্যাল সায়েন্সটাকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের চাপ হতে পারে, তাহলে কিন্তু একটা না একটা সময় তাদের কিন্তু ওই পলিটিক্যাল সায়েন্সের ওপরে বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে আমাদের কিন্তু একটা সাবজেক্ট কিন্তু তাকে পাস করতে হবে, এই ধরনের একটা সার্টিফিকেট তাকে করে নিতে হবে। এটা স্পেশালি একটা কেস, এটা কিন্তু মাধ্যমিক ডিগ্রিতে করতে গেলে চাপ পড়ে যাবে, সাবজেক্ট বেড়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। এটা কিন্তু ওকে অপশনালভাবে যে কোনো না যে কোনো একটা সময়ে তাকে কিন্তু এটা ক্লিয়ার করে নিতে হবে। সে এই ক্লিয়ার করার পর তবেই সে কিন্তু সমস্ত ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধেগুলো পাবে। আমার প্রস্তাবটা শুনুন, সে মাধ্যমিকে তাকে চাপ আর দিতে হচ্ছে না, সাবজেক্ট বাড়বে, ঠিক আছে, কিন্তু একটা না একটা সময়ে তাকে কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ওপরে একটা অন্তত একদম জিস্ট সাবজেক্ট একটা তাকে পাস করে সার্টিফাইড হতে হবে, তবেই সে সমস্ত সরকারি সুযোগ সুবিধেগুলো পাবে। এইটা আমার একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ধরুন কেউ কিন্তু কোনো কারণে, যদিও সরকারি সুযোগ সুবিধা সবাই দিচ্ছে পড়াশোনা করার জন্য, কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে সমস্ত অঙ্গরাজ্যগুলো দিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কম করছে না, মিথ্যে কথা বলবো কেন, যাই হোক,
এই জায়গায় কেউ যদি ক্লাস 8 পর্যন্তও না যায়, ক্লাস 10 পর্যন্তও না যেতে পারে, তাদেরকেও কিন্তু পঞ্চায়েতগতভাবে, যারা হয়তো নাম সইও করতে জানে না, এমন হয়, বা যারা মাধ্যমিককে দৌড় করে যায়নি, এই তাদের নিয়েও কিন্তু পঞ্চায়েতগতভাবে কর্মশালা করে তাদের কিন্তু মোটিভেট করতে হবে, বা এই বিষয়টা ছোট্ট করে একেবারে জিস্ট করে ভারতবর্ষ কি, সার্বভৌমত্ব কি কি তোমাকে জানতে হবে, এটুকুও কিন্তু বিং হিউম্যান, সে কিন্তু যদি ইলিটারেট মানে অশিক্ষিত হয়, এটুকুও একটা জিস্ট কিন্তু তার মাথায় ঢুকিয়ে দেওয়া চায়। সেটুকু নেওয়ার মতন সেই নলেজ ভগবান প্রত্যেককে দিয়েছে বা সৃষ্টিকর্তা দিয়েছে। সেখানে যারা মনিটরিং করবে তারা যখন দেখবে ওর মধ্যেও কিন্তু ডিমোটিভেট হচ্ছে বা অন্যমনস্ক হচ্ছে, আপনার বক্তব্য শুনছে না, আপনি যেখানে কর্মশালা করছেন তাকে এনিহাউ করিয়ে তারপরে তাকেও একটা সার্টিফিকেট দিন, তারপর সে সরকারি সুযোগ পাবে। এই ধরনের একটা কড়াকড়ি ব্যবস্থা না এলে কিন্তু আজকের এই ধর্মীয় আজকে একটা যে অস্থিরতার পরিস্থিতি তৈরি হচ্ছে, এটাকে মেটানো কিন্তু খুব দুরূহ ব্যাপার হবে আগামী দিনে। আমি প্রত্যেককে ভারতীয় হিসেবে থাকতে বলবো, ভারতবর্ষে যারা বাস করে প্রত্যেকে ভারতীয় হিসেবে থাক, কিন্তু যে ভাবিও এই ভারত, এই শস্য শ্যামলা এই দেশ, এই যে তার ভৌগোলিক সুন্দর একটা অবস্থার, অন্যান্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো কিন্তু এইখানে ধর্মীয় একটা উস্কানি দিয়ে কিন্তু বিভেদ সৃষ্টি করছে। আজকে যে জায়গায় বলতে চাইছি যে আজকে দেশাত্মবোধক ব্যাপারটাকে প্রলোভন, ধর্মীয় উস্কানি, নেশা সমস্ত কিছু পর্যবেসিত করে ভারতটাকে টুকরো টুকরো করার জন্য কিন্তু আগামী দিনের পরিকল্পনা চলছে। আমি জাতপাত নির্বিশেষে আমি কোনো জাতের কথা উল্লেখ করব না, আমি শুধুমাত্র ভারতীয়, আমি ভারতীয় হিসেবেই বলতে চাই। এই জায়গাগুলোকে আগে ধরুন। আজকের একটা এমসিএ বা এমটেক পাস করা ছেলে, গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি, তাকে যদি আমি ভারতীয় ইতিহাসের মানে ভারতীয় সংবিধানের বা পলিটিক্যাল সায়েন্সের দুটো একটা কোশ্চেন করি, সে বলতে পারবে না। সবথেকে বড় কথা, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, তা রাষ্ট্রপতি নির্বাচনটা সিস্টেমটা যদি আমরা না জানি, কজন জানতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কি? আজ সরকার এইগুলোর দিকে দেখছে না, শুধুমাত্র গদি আগলানোর রাজনীতি করছে, আর তারপরে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু এবার এই ধরনের চলছে। আমার বক্তব্য এই জায়গায় ঠিক একইভাবে আমার প্রতিবাদ এই জায়গায়। জানি না, আমিও একদম পুরোপুরি মানে আমি সংবিধান বহির্ভূত হতেও চাই না, ভারতীয় হয়েই থাকতে চাই, তবু বলবো আজকে নির্বাচনের ক্ষেত্রে সেটাকে মডিফিকেশন করা যায় কি না, সেটাকে অন্য ধারায় মানে কি বলে, অন্য ধারায় বা অন্য সিস্টেমে আইনগতভাবে দিক পরিবর্তন করে অন্ততপক্ষে যারা নির্বাচনের মানে জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচনে দাঁড়াবে, তাদের মিনিমাম কোয়ালিফিকেশনের জায়গা একটা করা দরকার আজকের দিনে। যদি বলেন কেন, আমি উল্লেখ করছি না, এটা হয়তো গল্পভাবেই এসেছে, কিন্তু এটা একটা খেসামূলক গল্পভাবেই এসেছে যে প্রধান হয়েছে তাকে ডাকা হয়েছে, ডাকার পর সেখানে তাকে বিভিন্ন পেপারসে সই করার জন্য বলছে সিগনেচার করুন। সে ভয়ে আর সিগনেচার করুন বলতে সে একটু কাঁচুমাচু হয়ে এসে তারপর আপনার সিগনেচার লাগবে, ভুল বলছি আমি, বোধহয় আধিকারিক বলেছিলেন ব্লকের, বোধহয় আপনার সিগনেচার লাগবে। ও তখন কাঁচুমাচু হয়ে ভাবছি যে সিগনেচারটা তো আমার তো আনা হয়নি, তাহলে পেন খাতা বইয়ের মতন বোধহয় বিষয় এরকম কি, যে সিগনেচার তো আনা হয়নি। সে তখন ওই সিগনেচার না করে, সই না করে বাইরে বেরিয়ে এসে কোনো এক পানের দোকানে বলছে সিগনেচার পাওয়া যাবে আপনার কাছে আছে। তো বিষয়টা এই ধরনের বলছি আর কি,
এটা গল্পই আসুক আর ঘটনা কোথাও ঘটেও থাকুক, কোনো একটা সরকারের আমলই হোক, যাই হোক, বা কোনো রাজ্যেরই হোক, আমি জানি না, এই ধরনের না সিগনেচার সে পানের দোকানে কিনতে গেছে। মিনিমাম একটা এই জায়গায় আসা হোক, যদি আমাদের ভারতীয় সংবিধানে বলা নাই যে এখানে শিক্ষার জায়গা, সেটাকে কিভাবে মডিফিকেশন করা যায় এটা আনতে হবে আগামী দিনের ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। তার সমস্ত কিছু যদি ডেভেলপমেন্ট করতে হয়, এখানে একটা মিনিমাম কোয়ালিফিকেশন যদি না থাকে, বা এমন তাহলে করুন যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া পাস করতে হবে, সেখানে পাস করার পর সে নির্বাচনে দাঁড়াবে। হয়তো প্রসেসটা হয়তো বিশাল হতে পারে, বড় হতে পারে, আর আমার হয়তো বলা হবে যে আকাশ কুসুম কল্পনা হতে পারে, হবে কবেই ভাবনাগুলো আনতে হবে আপনাদের সবাইকে। আজকে আইটি সেক্টরে একটা এমটেক পাস করা ছেলে, সে এসে গ্রামের মানে ইলিটারেট, বাট সে পঞ্চায়েত কী বলে পঞ্চায়েতে সে মেম্বার হয়েছে, তাকে জানতে হয়, তার কাছ থেকে জানতেই ধরছি যে হাউ ব্যাপার হচ্ছে, এই ব্যাপারগুলো বলতে চাইছে আর কি। আজকে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই নির্বাচনী যে পদ্ধতি আছে, সেখানের জন্যে কিন্তু আওয়াজ তোলা হোক। আমি বিরোধিতা করছি না। আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য কিন্তু আমার মনে হয় অজ্ঞতা অনেকটাই দায়ী। আমরা ভাবাতে পারিনি, শিক্ষকরাও আমরা ভাবাতে পারি না, আমাদের সরকারের পক্ষ থেকে সেরকম কংক্রিট কোনো ডিসিশনও নিয়ে আমরা ভাবাতে পারিনি। আমি ভারতীয় ভারতের উন্নতির জন্য যেটুকু বলছি, ভারতের আগামী দিনের উন্নতির জন্য। তো এই বিষয়গুলো মানে নিয়ে খুব মানে দেখছি কদিন ধরে। আমি দেখলাম যে একটা ভিডিও আমার না করলেই নয়, এইভাবে জাগরিত হতে হবে। তবে মাঝে আমি আবার একবার বলি যে যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তবে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। এই হচ্ছে বিষয়, এটা ভাবতে হবে কিন্তু খুব, নাহলে দুঃসময় আসছে আগামী দিনে। আমাদের শুনুন, জাতির মেরুদণ্ড শিক্ষকরা, এটাও যেমন ঠিক, কিন্তু একটা জাতের মেরুদণ্ড তার আইন। পরিস্থিতির ওপর আইন করতে হবে দেশকে রক্ষার জন্যে, তার ডেভেলপমেন্টের জন্য, তার ইনফ্রাস্ট্রাকচারে আরও উন্নতির জন্য কিছু কেমন জায়গায় করতে হবে। প্রত্যেককে ভারতীয়র এই ধরনের চিন্তাভাবনা ঢোকানোর জন্যে কিভাবে আমরা আইনগত, শিক্ষাগত, মানবিকাগত, সামাজিকগত এই চিন্তাভাবনাগুলো নিয়ে আছি। তবে আমি মেন জায়গায় যেটা বলেছি, আমার আগে বক্তব্যগুলো শুনিয়েছি, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের একটা মিনিমাম জিস্ট পার্ট, তুমি মাধ্যমিক পাস করে যাচ্ছ ঠিক আছে, যতক্ষণ এই জিস্ট পার্টটা পাস করছো ততক্ষণ সরকারি সুযোগ সুবিধা তুমি পাবে না। আর যারা অত দূর পর্যন্ত যায়নি, তাদেরকে কিন্তু এই ধরনের সার্টিফিকেটের জন্য তাদের কিন্তু সরকারিভাবে তাদের কর্মশালার আয়োজন করে এইটা ঢোকাতে হবে নলেজ দিয়ে। তার দায়িত্ব কারা নেবে? আমরা শিক্ষকরা বিনা পারিশ্রমিকে করব, মোটিভেশন করার দায়িত্ব আমাদের থাকবে। এই ধরনের যদি আপনারা আরও কেউ ভিডিও পেতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ধন্যবাদ। আগামী দিনে ভারতের উন্নতি হোক, আগামী দিন ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই আশা রাখছি। ধন্যবাদ। ভিডিওটা বড় হয়ে গেলেও একটা বিষয় না উল্লেখ করে পারছি না, এটা হচ্ছে যে এই যে ভারতবর্ষে যত আঞ্চলিক রাজনৈতিক দল আছে এবং জাতীয় রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে কেউ যদি কোনো সৎ বা সামাজিক উপযুক্ত কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে যায়, সেখানে কিন্তু বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো মানে কী বলে জাতীয় বা কিংবা আঞ্চলিক দলগুলি তার বিরোধিতা করে। এই জায়গার এই কালচারের রাজনীতি থেকে সরে আসতে হবে আগামী দিনে।
হ্যাঁ, এইগুলোকে কি এতে কি গদি আগলানো যায়? জনসাধারণ জানতে পারছে না, কিন্তু জনসাধারণ কোনো একটা কারণে চাপে পর্যবসিত হয়ে ভোট দিতে হয়, ঠিক সঠিকভাবে তারা ভোট দিতে পারে না। এই কারণেই চাপ থাকে তাদের জনসাধারণের ভেতরে। আমি যে জায়গাটা বলতে চাই মেনলি এইটার প্রতি ফোকাস দিতে চাই, যে কেন এই রাজনীতির কালচারটা থেকে বেরিয়ে আসি আমরা। ধরুন কোনো একটা কি অঙ্গরাজ্যের প্রতিষ্ঠিত রাজ্য সরকার বা প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সরকার যদি কোনো সামাজিক ভালো, মানে যেটাকে বলে ই গভর্নেন্স, যে জনকল্যাণমূলক যদি কোনো প্রকল্প বার করে, সেখানে যদি সত্যিই মানুষের কাজে লাগে, আমার মনে হয় প্রত্যেক দলের যদি নেতারা সেটাকে সমর্থন করে, তাহলে কিন্তু আমার মনে হয় সেই দলের প্রতি যারা সেই দলের মতবাদে বিশ্বাসী, সেই দলের প্রতি তার আস্থা আসবে। কারণ সেই মানুষটি বুঝতে পারবে যে আমার দলের নেতারা কিন্তু যথেষ্ট বোঝে বা বুঝেছে। বিরোধী পক্ষ সরকার চালালো বা যে প্রকল্প, সামাজিক প্রকল্পটা চালিয়েছে, এটা যে যথার্থ মানুষের পক্ষে, সেটা কিন্তু আমার রাজনৈতিক দল কিন্তু সমর্থন করে। কিন্তু এটা আমি বোধহয় দেখিনি আমার জীবনে। এই 54 ইয়ার্স হয়ে গেলাম, তো সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেরম দেখিনি যে কোনো একটি সরকার যখনই বার করে কোনো একটা ভালো প্রকল্প মানুষের কল্যাণে, অপর দলগুলো সঙ্গে সঙ্গে সমর্থন জানাবে। সেটা কী হবে না, আগে কথায় কথায় যে কোনো ক্ষেত্রে ভোটাভুটি করো, কোথায় না আমাদের পার্লামেন্টে উচ্চকক্ষে নিম্নকক্ষে ভোটাভুটি হবে। হ্যাঁ, সেখানে রাজ্যসভায় ভোটাভুটি হলে তবে বিল পাস হবে। আমি মানছি, আমি সংবিধানের বিরুদ্ধে যাবই না, যাচ্ছিও না। আমি ভারতীয় সংবিধান মাথার ওপর নিয়ে কথা বলছি। এই ধরনের সিস্টেমগুলো থেকে বেরিয়ে আসার যা যা উপায়, সেটা কিন্তু করতে হবে। এবার প্রত্যেক দল, রাজনৈতিক দল গদি আগলানোর চিন্তাভাবনাতে সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এই জায়গা থেকে জনসাধারণকেও বুঝতে হবে সোজা কথা। হ্যাঁ, প্রতিটা রাজ্য সরকার যেটা বার করছে তার বিরোধী দল সে না 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 ঠিক করেনি। এই জায়গার এই কালচার, ইন্ডিয়ান এই রাজনৈতিক কালচারগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং তার জন্য উপযুক্ত ভাবে বার করতে হলে আমাদের জনসাধারণকে, বিশেষ করে শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে ফার্স্ট। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো নির্বাচিত সরকার যদি মানুষের কল্যাণে কোনো কিছু বার করে, প্রত্যেক রাজনৈতিক দলকে সার্টিফিকেট দিতে হবে সেই দলকে বা সেই সরকারকে, যে হ্যাঁ এই কাজটা আমরা 100% আপনাদেরকে সমর্থন করছি। হয়তো বলুন এই সিস্টেমের মধ্যে তো ভোটাভুটি এসে যায়, উচ্চকক্ষে নিম্নকক্ষে ইত্যাদি ইত্যাদি রাজ্যসভা এইসব, আমি মানছি সিস্টেম ঠিকই আছে, কিন্তু অন্তত সেই রাজনৈতিক দলগুলো অন্তর প্রকাশ্যে তার জনসভায় বলুক যে আমরা এই সরকারের এই কাজটা প্রকল্পকে সমর্থন করি, বিরোধী পক্ষ হয়েও। সেই ধরনের কালচার কেন আসছে না আমাদের ভারতীয় রাজনীতিতে, রাজনৈতিক দলগুলোর? এই কালচার কবে আসবে? তবেই তো মানুষ, আমার মনে হয়, সেই দলটার প্রতি বিশ্বাস রাখবে, যে দলটার মতবাদকে ভরসা করে, সেই দলটার প্রতি যে হ্যাঁ এরা আমাদের নেতা যারা আছে কিন্তু এরা উপযুক্ত, কিন্তু বিরোধিতাই করে না, জনকল্যাণময় যে প্রকল্পগুলো সমর্থন করে। তার মানে এদের মাথায় ঘিলু আছে অন্তত জনসাধারণকে বোঝানোর জন্য। এটা করা দরকার কি না, এটা ভাবতে বলবো প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বকে। আমি একজন ভারতীয় হিসেবে বলছি। ধন্যবাদ। বাকি কথাগুলো আবার বলছি। আমি এটা মাঝে ভিডিওটা এই অডিওটা দিলাম। আমার বাকি কথাগুলো দয়া করে আপনারা একটু শোনার চেষ্টা করুন। যারা পুরো ভিডিওটা দেখবেন, এই অডিওটা দেখবেন, তবেই দেখুন, নাহলে কিন্তু দেখবেন না।